গতকাল রাত দখলের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আরজিকর মেডিকেল কলেজে দেখা গেল নির্যাতিতার মা বাবা সহ পরিবার পরিজনদের এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আরজিকর কাণ্ডে নিহত নির্যাতিতার বাবা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। মেয়ের দেহ বাড়িতে আসার পর ঘরে ঢুকে টাকা দিতে চেয়েছিলেন ডিসি নর্থ। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার মিথ্যে কথা বলেছেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অধীরবাবু, যেখানে গোটা রাজ্যের মানুষ রাত জাগছেন, পথে বেরোচ্ছেন, এত বড় একটা আন্দোলন সংগঠিত হয়েছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেখানে নির্যাতিতার পরিবার অভিযোগ করছে পুলিশের বিরুদ্ধে, যাকে প্রশাসন মানবিক পুলিশ বলছে, সেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তারা জোর করে কার্যত বাবা মাকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে সাদা কাগজে সই করাতে চাইছে। শুধু তাই নয়, ডিসি নর্থ যখন মেয়ের মৃতদেহ বাড়িতে রয়েছে সেই অবস্থায় টাকা অফার করছেন। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার মিথ্যাচার করছেন পরিবারের, এমনটাই অভিযোগ। দেখুন, আমি যখন দ্বিতীয়বার নির্যাতিতার পরিবারে গেছিলাম, সেই তাদের সঙ্গে দেখা করার পর বেরিয়ে এসে আপনাদের সমস্ত সাংবাদিক যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে এই কথাটা বলেছিলাম ওনাদেরকে উদ্ধৃত করে। কারণ সেদিন ওনার বাবা, নির্যাতিতার বাবা এবং মা, তারা আমাকে বলেছিল এই দেহটা, নির্যাতিতার যে দেহ, সেটা যেখানটায় শুয়ে রাখা হয়েছিল সেই জায়গাটা আমাদেরকে দেখাচ্ছে। তারপর কাঁদতে কাঁদতে বলছে, আমাদেরকে বলছে পুলিশ এই পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে, এই দেখুন এই গলিটায় ডেকে নিয়ে গিয়ে, যে আপনাদেরকে টাকা যত লাগে দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি করে আমাদের কথা শুনুন, এটাকে ডিসপোজ করার ব্যবস্থা করতে হবে, আপনারা এর মধ্যে বেশি যাবেন না। এই কথাটা তার পরিবারের তরফে সেদিনই আমাকে বলা হয়েছিল। আমি যদি দ্বিতীয়বার কয়েকদিন আগে আমি যখন সেখানে গেছিলাম, আপনারা জানেন আরজিকর আমি যাওয়ার দেখা করার চেষ্টা করেছিলাম সেই দিনই, এবং সেদিন আমি সংবাদ মাধ্যমকে এই কথাটাই বলেছিলাম। কারণ তার পরিবারের আগে আমাদের কাছে এই 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 অভিযোগের একটা ভয়ঙ্কর অমানবিক যে পুলিশ, এটা যে ভয়ঙ্কর অভিযোগ, তার কথা তারা কিন্তু বলেছে আমাদেরকে, এর আগেই বলেছে। অতএব এটা সবাই বুঝতে পারছি আমরা যে আজ পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশ বাহিনী প্রথম মুহূর্ত থেকে গোটা ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য অপারেশন ধামাচাপা চালু করেছিল। আজকে এই সরকার ধর্ষকের পক্ষে, সরকার নিজে গণতন্ত্রকে ধর্ষণ করতে চাইছে, সরকার নিজে মানুষের অধিকারকে ধর্ষণ করতে চাইছে। তা ধর্ষক কোন ব্যক্তির পাশাপাশি ধর্ষক এই সরকার নিজে বলে আমি অভিযোগ করছি। এত বড় অন্যায় এ পশ্চিমবঙ্গের মানুষ সহ্য করতে পারে না। এর থেকে চরম অপরাধ আর কিছু হতে পারে না, এবং অপরাধী ভূমিকা পালন করছে পশ্চিমবঙ্গ সরকার এবং তার মুখ্যমন্ত্রী। আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি। অধীরবাবু, ধন্যবাদ কথা বলার জন্য। বিজেপি রাজ্যসভার সাংসদ এবং রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিকবাবু, এ রাজ্যে আমরা দেখেছি একেবারে প্রশাসনের যিনি প্রধান তিনি বিচার চেয়ে পথে নেমেছেন, সুবিচারের কথা বারবার বলছেন, মানবিকতার কথা বারবার বলছেন, অথচ পরিবারের মানুষজন তারা অভিযোগ করছেন দেহ যখন বাড়িতে রয়েছে সেই সময় টাকা অফার করছেন ডিসি নর্থ। শুধু তাই নয়, অন্তত 300 থেকে 400 জন পুলিশ একেবারে তাদেরকে ঘিরে রেখেছে, কখনো বাড়ি ঘিরে রেখেছে, কখনো টালা থানায় তাদেরকে ঘিরে রেখেছে, যেখানে তারা দেহ রাখতে চেয়েছিলেন কিন্তু বাধ্য হয়েছেন সৎকার করতে, এবং সেখানে একজন শাসক দলের জনপ্রতিনিধি, তার উপস্থিতিতে সেই সৎকার করা হচ্ছে। সাদা কাগজে লিখতে বাধ্য করছে পুলিশ, এমনটাই অভিযোগ। দেখুন, আমরা প্রথম দিন থেকেই বলছি এটি একটি প্রাতিষ্ঠানিক খুন। যদি ওই মেয়েটি পুরুষ হতো তাহলেও তাকে খুন হতে হতো, যেহেতু মহিলা সেজন্য ধর্ষিতা হয়েছে। প্রমাণ লোপের চেষ্টা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে হসপিটাল কর্তৃপক্ষ থেকে শুরু করে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতারা আরজিকরের অকুস্থল থেকে পানিহাটির শ্মশান ঘাট পর্যন্ত চালিয়ে গেছে। এখন একমাত্র সন্তান সে চলে গেছে, এরকম অস্বাভাবিক করুণ পরিণতি তার জীবনের, সেই মুহূর্তে বাবা মার মানসিক অবস্থা কি থাকে, তার উপরে চাপ সৃষ্টি করা হয়েছে। পরিস্থিতির বাধ্যবাধকতায় সম্পূর্ণ এক প্রকার জ্ঞান হারিয়ে ফেলা বাবা মাকে দিয়ে তখন যা খুশি তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সেখানে দাহ কার্য সম্পূর্ণ করা হয়েছে। এবং আজকে যখন আস্তে আস্তে কিছুটা মানসিকভাবে তারা ঠিক হচ্ছেন, সেদিনের ঘটনা একটার পর একটা তারা মনে পড়ছে, এটা মানুষের সামনে তুলছে। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। এটা বোঝার জন্য কোনো বিশেষ তদন্তের প্রয়োজন হয় না। এই যে তদন্তকে
না পারে তার জন্য প্রমাণ লোপের সমস্ত প্রকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আগে থেকেই তাদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। দ্বিতীয়বারের জন্য অটোপসি করার সুযোগ ছিল না। দুর্ভাগ্যজনক অবস্থায় কোর্টও সেই সময় কোনো সুমোটো অ্যাকশন নেয়নি বা কেউ এগিয়ে যায়নি ঘটনাটা নিয়ে। আমরা প্রথমে প্রতিরোধ করবার চেষ্টা করেছিলাম, পোস্টমর্টমে গিয়ে আমরা আটকানোর কথা বলেছিলাম, কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তারা করিয়ে নিয়েছে, যেখানে গোটা প্রশাসন এই বিষয়টাকে নিজেদের মানে হাতের মধ্যে নিয়েছেন এবং তাদের একদম প্রথম যেটা একমাত্র অগ্রাধিকার সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটি অটোপসি করাও এবং তার শরীরের সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্সকে পুড়িয়ে দাও। তো সেগুলো তারা করেছে, সেক্ষেত্রে তারা সফল হয়েছে। এখনো মানুষ বিশ্বাস করেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তাতে হয়তো সত্য উদ্ঘাটিত হবে। কিন্তু আমি আবার বলছি, এটা কোনো বিচ্ছিন্ন খুন ধর্ষণের ঘটনা নয়, এটা একটি চক্রের এবং এটি সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক চক্র। অনুমোদন ছাড়া সর্বোচ্চ নেতৃত্বের এটা করা সম্ভব ছিল না। ধন্যবাদ শ্রমিকদা। সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, সিপিএম নেতা। সুজন বাবু, কখনো পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করছেন নির্যাতিতার পরিবার, আবার কখনো একেবারে নিষ্ক্রিয়তার অভিযোগ। একেবারে যখন এই ঘটনা ঘটলো তারপরেই কেন এফআইআর গ্রহণ করা হলো না সময় মতো? কিভাবে ময়নাতদন্ত একেবারে সন্ধ্যেবেলা করা হচ্ছে? নির্যাতিতার বাবা যেমন এই অভিযোগ করছেন, তার পাশাপাশি সাদা কাগজে দ্রুত লিখিয়ে নিতে, সই করিয়ে নিতে চেয়েছিলেন পরিবারের লোককে দিয়ে, এমনটাই অভিযোগ। মেয়ের দেহ যখন বাড়িতে রয়েছে সেই অবস্থায় ডিসি নর্থ তাদেরকে টাকা অফার করছেন, বারবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন ডিসি সেন্ট্রাল, এবং যা যা বলছেন সবটা মিথ্যে, সবটা বানানো, পরিবারের এমনটাই অভিযোগ। পরিবারকে বাধ্য করা হয়েছে দ্রুত দেহ সৎকার করতে, এমনটাই তারা দাবি করছেন। যেভাবে নির্যাতিতার বাবা প্রথম দিন থেকেই বলছেন, হয়তো টুকরো টুকরো করে বলছিলেন, সরকারের উপরে ভরসা রেখে চলতে হবে এটা বুঝছিলেন, কিন্তু 2-3 দিনের মধ্যে বুঝে গেছেন যে এটা কোনো ইন্ডিভিজুয়াল ডিসি নট অথবা ডিসি সেন্ট্রালের ব্যাপার নয়, এটা ইন্ডিভিজুয়ালি একজন প্রিন্সিপাল অথবা একজন অপরাধীর ব্যাপার নয়। গোটাটাই আসলে ধামাচাপা দিয়ে তথ্য লোপাটের একটা প্রচেষ্টা হয়েছে। এটা বোঝার পর থেকে উনি প্রথম দিন থেকে আস্তে আস্তে করে বলছেন, একসাথে পুরো কথাটাই বলেছেন, এবং ভয়াবহ ভয়াবহ। বাড়িতে খবর দেওয়া হলো মিথ্যা। প্রথমত হাসপাতাল হচ্ছে সবচেয়ে স্যাক্রেড জায়গা, যেখানে যে কোনো মানুষ নিরাপদতম বলে বোধ করবেন। মরণোন্মুখ মানুষ যেখানে বাঁচবার জন্য আশ্রয় করবেন, ভরসা করবেন, তার চাইতে নিরাপদ জায়গা কি হতে পারে? সেইখানে যেভাবে খুবলে খাওয়া হলো, মারা হলো, এটা ভয়াবহতম। এবং তারপর তথ্য লোপাটের যে প্রচেষ্টা, এ তো নজিরবিহীন। মিথ্যে বলা হলো, নিয়ে যাওয়া হলো, বসিয়ে রাখা হলো, দেখতে দেওয়া হলো না, সাদা কাগজে সই করাবার চেষ্টা করা হলো, প্রিন্সিপালের ঘরে বারবার নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো, শেষমেশ যখন গেলেন 5 মিনিটের মধ্যে কার্যত উধাও করিয়ে দেওয়া হলো। বাড়ির লোক টের পেলেন না কোথায় গেলেন। পরে আবিষ্কৃত হলো চালা থানায় বসে আছেন। ইতিমধ্যে ডিসি নট এসে, তখন মেয়ের বডি রয়েছে, টাকার রফা করছেন, যেটা মুখ্যমন্ত্রী পরে একটা বাড়িতে গিয়ে 10 লাখ 10 লাখ কি একটা বললেন। ডিসি সেন্ট্রাল, যার একটা দায়িত্ব নয়, তিনি রোজ মিথ্যে বলছেন। লাইজামা লোককে অভিজ্ঞ বলে চিহ্নিত করে ফরেন্সিক বিশেষজ্ঞ করে দিলেন। পরে দেখা গেল ক্রিমিনাল, এবং যে দলের হয়ে কাজ করছেন তারাও বদহজম বা সহ্য করতে পারছেন না, তাদেরও স্বীকার করতে হলো, মানতে হলো। কোনো এক বিরূপাক্ষ আবার কাকদ্বীপ গেছে, কাকদ্বীপের লোক তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিতে চাইছে। সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেনি, প্রমোশন দিয়েছে। ফলে সমস্তগুলো পরপর এফআইআর দেয়নি, রাত্রি এফআইআর দিয়েছে, তার আগে বডি পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং বডি পুড়িয়ে দেওয়াটাও কার্যত পুলিশের পুরো ঘেরাটোপ। এই যে দাপট রেখে যা খুশি করব সব মানতে হবে, প্রতিবাদ করা যাবে না, সত্যকে গোপন করব, তথ্যকে লোপাট করব, আজকে বিস্ফোরক কথা বলছেন, মানে যেটা স্বাভাবিক কথা, যেটা স্পষ্ট কথা, সত্য কথা, সেই সত্যটা বিস্ফোরক বলে মনে হচ্ছে। অপরাধীর বিচার চাই, আর এই অপরাধ যারা করেছেন তাদের কেউ ছাড় পাবেন না, এটা নিশ্চিত করতে হবে। এই লড়াইতে লক্ষ লক্ষ মানুষ আছে। ধন্যবাদ।